আমরা কিন্তু কথা বলতেছিলাম আমাদের দেশের মধ্যে যে গুরুত্বপূর্ণ স্থানসমূহ আছে সেই বিষয়ে। আচ্ছা, এই যে বললাম সমুদ্র সৈকতের কথা, তারপর আপনার পার্বত্য অঞ্চলের কথা বললাম, এই যেমন রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এগুলোতে কিন্তু আমাদের অনেক অনেক সুন্দর সুন্দর দেখার স্থান রয়েছে। এই যে আমরা ধরেন শীতকালে ট্যুরে যাই, মানে ভ্রমণ করতে যাই কোথায়? বান্দরবনে যাই অনেকে, কিন্তু খাগড়াছড়িতে যাই, হ্যাঁ, কক্সবাজারে যাই, আরও অনেক জায়গা আছে ঘোরার মতো, যেখানে আপনি সহজে একটু আনন্দ করতে পারবেন ফ্যামিলিকে নিয়ে, নিজে গিয়ে এরকমভাবে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে কিন্তু চেষ্টা করতেছি, আমরা এর আগে যে প্রবন্ধটা পড়েছিলাম এটা সম্পূর্ণ করতে। আচ্ছা, আমি কক্সবাজার সম্পর্কে আপনাদেরকে আরও কিছু কথা বলি। কক্সবাজারে কিন্তু আপনি ঢাকা থেকে হোক, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, আপনার গাইবান্ধা, রাজশাহী, সকল স্থান থেকে যেতে পারবেন খুব সহজে। এখন আমাদের ট্রেনের যাত্রা হয়েছে, সহজ যাত্রা। আশা করি আপনারা বুঝতে পারছেন। ট্রেন দিয়েও আপনারা সহজে যেতে পারবেন, কিন্তু মানে মেট্রো রেল আছে। মেট্রো রেল মনে হয় কক্সবাজার আসবে না। নর্মালি যে ট্রেনগুলো আছে আপনি সেগুলো দিয়ে কিন্তু চলাফেরা করতে পারবেন। মানে যাতায়াত খরচটা কমে গেল। হ্যাঁ, এগুলো আমাদের পড়ালেখার একটা অংশ। এই যেমন আমরা পড়ালেখা করতেছি, আমরা প্রবন্ধ পড়তেছি, আমরা বইয়ে যা লেখা আছে তা আলোচনা করতেছি। বাট আমাদের কী করতে হবে? আমাদের পড়াশোনার বাহিরে গিয়ে আমাদের ঘোরাফেরা করতে হবে। আচ্ছা, যে আমরা কিন্তু আমাদের মূল পড়ায় চলে আসি। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন কোন এলাকার কথা বলতেছি। যেমন ব্যাংকক যাই অনেকে। আচ্ছা, আমি একটু আস্তে কথা বলি। মানুষ ব্যাংকক যায় ঘোরার জন্য। আচ্ছা, এছাড়া আপনার সিডনি আছে, ওখানে যায়, তাও মানুষ ঘোরার জন্য কিন্তু ওখানে যাচ্ছে। হ্যাঁ, আপনার আরও অনেক জায়গা আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা ধীরে ধীরে পড়ি। মানে আমরা যেসব স্থানের কথা বলছি ওসব স্থানে ভ্রমণের হাতছানি পর্যটকরা অগ্রাহ্য করতে পারে না। এগুলো কিন্তু আমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ে কিন্তু এগুলো আছে। আচ্ছা, সিলেটের জাফলং, ফিয়াইন নদীতে মনোমুগ্ধকর পাথুরে জলের ধারা, মনোমুগ্ধকর মাদককুণ্ড, ঝর্ণা, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের চা বাগান, শ্রীমঙ্গলের ইকো পার্ক প্রভৃতি স্থান প্রায় সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। এই অঞ্চলসমূহ ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের বর্ণিল জীবনাচার ও পর্যটকদের আকর্ষণ করে। আচ্ছা, এখানে যে আমরা ক্ষুদ্র জাতিসত্তা বিষয়টা পড়লাম, এরা হচ্ছে যে কি আপনার আমাদের আমাদের চাকমা সমাজ, গারো সমাজ, মারমা, রাখাইন, আমরা যাদেরকে মগ বললে সম্বোধন করি, মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, এদেরকে আপনার কেউ কেউ উপজাতি বলে, কেউ কেউ আদিবাসী বলে। আচ্ছা, যাই হোক, আমরা ওই বিষয়ে তর্কে যাব না। আমরা আমাদের বইয়ের যে কথাটা আছে জাস্ট এখানে আসি। মানে ওনাদের যে একটা জীবনের বৈচিত্র্য আছে, মানে ওনারা যে কেমনে জীবনযাপন করে, কেমনে চাষবাস করে খায়, আসলে ওনারা অনেক কষ্ট করে জীবনযাপন করে। ওনারা শহরের জীবন থেকে আলাদা এক প্রকার ওনারা। আবার এমনও না যে ওনারা সবসময় ওখানে থাকে, এমন না। ওনারা ওনাদের জীবনের তাগিদে কিন্তু আপনার কোথায় আপনারা শহরে আসে। মানে কী কী জন্য আসে আমি বলি: পড়াশোনা, চাকরি বাকরি করা, আপনার চিকিৎসা নেওয়ার জন্য ওরা কিন্তু আমাদের দেশে ঠিকই মানে আমাদের সিটিতে ওরা আসে, অবস্থান করে। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু এর পরবর্তী ধাপে যাচ্ছি। আচ্ছা, ওকে। বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ হচ্ছে মহেশখালী। আচ্ছা, পার্বত্য দ্বীপ আমাদের আরেকটা কথা আমি শিকার উদ্দেশ্যে এখানে বলে রাখতেছি। বাংলাদেশের দ্বীপ হচ্ছে টোটাল আশা করি 5টা। একটা হচ্ছে মহেশখালী দ্বীপ, আরেকটা সন্দ্বীপ, আরেকটা হাতিয়া, আরেকটা কুতুবদিয়া, আরেকটা মনে হয় আপনার ভোলা ভোলা বা নীলা, এরকম আরেকটা আছে, আমি ক্লিয়ারলি এখন মনে করতে পারছি না। ওকে, এই দ্বীপগুলোতে কিন্তু আমাদের পর্যটন কেন্দ্রসমূহের অন্যতম আর কিছু জায়গা। মানে দ্বীপের মধ্যে গেলে আপনি অন্যরকম একটা শান্তি পাবেন। আপনি দেখতে পাবেন শহরের জীবনের সাথে দ্বীপের মানুষদের জীবন চালিকা কীরকম পার্থক্য রয়েছে, তারা কীভাবে জীবন পার করতেছে। আচ্ছা,
উম, আমরা এরপরে আসি। বিখ্যাত আদিনাথ মন্দির ও বড় রাখাইনপাড়া বৌদ্ধ মন্দির এই দ্বীপেই অবস্থিত। আচ্ছা, মনে রাখবেন দুটো বিখ্যাত মন্দিরের কথা কিন্তু এখানে বলা হয়েছে। একটা হচ্ছে আমাদের হিন্দু সমাজের আদিনাথ মন্দির, আর একটা হচ্ছে আমাদের বৌদ্ধ সমাজের রাখাইনপাড়া বৌদ্ধ মন্দির। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? মহেশখালীতে রয়েছে। আচ্ছা, পুরাকীর্তি। এরপর আমরা আমরা আসি কোথায়, আমাদের অন্য আরেকটাতে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। পুরান ঢাকার লালবাগ অবস্থিত মুঘল স্থাপত্য, লালবাগ কেল্লা বুড়িগঙ্গার তীরে অবস্থিত নির্মিত। আহসান মঞ্জিল, নারায়ণগঞ্জের সোনারগাঁও, এই নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গড়ে ওঠে অনুপম স্থাপত্য শৈলী বিশিষ্ট ফানামনগর। কুমিল্লায় আবিষ্কৃত প্রাচীন নগর ময়নামতি। বগুড়ার প্রাচীন পুরাকীর্তি মহাস্থানগড়। আচ্ছা, নরসিংদী জেলার বেলাব উপজেলার অন্তর্গত ২৫০০ বছর পূর্বের প্রত্ন নিদর্শন সংবলিত ওয়ারী ও বটেশ্বর গ্রাম। ও আচ্ছা, এটা কিন্তু অনেক বড় একটা গ্রাম, ওয়ারী ও বটেশ্বর, মানে এগুলা কিন্তু মাটির নিচে ঢুকে গেছে। এগুলো এখান থেকে অনেক অনেক মূল্যবান সম্পদ নিদর্শন কিন্তু বের করে আনা হয়েছে, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নওগাঁ জেলায় আবিষ্কৃত পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার পাহাড়পুর। পাহাড়পুর বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। এটা কিন্তু আপনি চাকরির পরীক্ষা দেন বা অন্য কোনো পরীক্ষার সময় এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে প্রাচীন ও আধুনিক স্থাপত্যকলার বহু নিদর্শন। আচ্ছা, এরপরে আছে আপনার ঐতিহাসিক স্থাপনা। আরেক শ্রেণীর স্থাপত্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাক্ষ্য বহন করেছে। আচ্ছা, ১৯৫২ সালে সংগঠিত ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল প্রাঙ্গণে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি নিবেদিত ও ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ, ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর, নারায়ণগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান এবং এই উদ্যানে স্থাপিত স্বাধীনতা জাদুঘর ইতিহাসপ্রেমী পর্যটকদের আকৃষ্ট করে। বাংলাদেশে পর্যটন শিল্পের অবস্থা। পর্যটন বিশ্বব্যাপী একটি সম্ভাবনাময় খাত। বিভিন্ন পরিসংখ্যানে জানা যায়, বিশ্বজুড়ে পর্যটকদের সম্মিলিত বার্ষিক ভ্রমণ ব্যয় ৫০,০০০ কোটি টাকা। অনেক টাকা, $৫ বিলিয়ন। বাপরে বাপ, এত টাকা দিয়ে মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। ওহো রে, আমার পকেটে ১০ টাকা নাই, ৫০ টাকা নাই। যাব ইনশাল্লাহ, আমরা কোনো একদিন ঘুরতে যাব, সবার সাথেই ঘুরতে যাব, ফ্যামিলির সবাইকে নিয়ে, মা বাপ ভাই বোন, আপনারাও যাবেন। এমন অনেক দেশ রয়েছে যার প্রধান আয়ের উৎস পর্যটন।
বাংলাদেশের পর্যটন শিল্প দিনে দিনে বিকাশ লাভ করেছে। একদিকে বিদেশি পর্যটকদের আগমন দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়িয়ে তুলেছে। আচ্ছা, মানে বিদেশ থেকে যখন মানুষ আমাদের দেশের মধ্যে ঘুরতে আসে তখন কি হয়, তখন আমরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করি। ওরা অনেকে ডলার খরচ করে, অনেকে ইউরো খরচ করে, অনেকে দিরহাম খরচ করে। আচ্ছা, সবচেয়ে কিন্তু পর্যটনের দিক থেকে মোটামুটি টাকা আয় করে ভারত, দুবাই। কারণ এদের অনেক সুন্দর সুন্দর দেখার স্থান আছে, তো ওরা ওখানে যাই, দেখে আসে। আর আরেকটা হচ্ছে যে কি, মানে পর্যটন ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, যে আমরা হজ বলি আর কি। আল্লাহর ঘরকে আমরা তাওয়াফ করে আসি, আল্লাহকে আমরা সিজদা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমরা সালাম দিয়ে আসি আমাদের মন থেকে। হুজুরের রোজা মোবারক আমরা জিয়ারত করি। এটা কিন্তু এটাকে আপনি ভ্রমণ বলেন। হ্যাঁ, হজ শব্দের একটা অর্থ হচ্ছে, হজ তো আরবি শব্দ, এটার একটা বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ করা, আল্লাহর ঘর দেখে আসা। আল্লাহর ঘর মানুষ আত্মপরিশুদ্ধির জন্য নিজের যে ভুলগুলো আছে সেগুলো সে শুধরাবে, নিজেকে সে শুধরাবে, এটার উপর চিন্তা করে সে কিন্তু যায়, একটা মানুষ যায়। যারা হজ করেছে, উমরা করেছে, আল্লাহর রহমতে আল্লাহ তাদেরকে সুস্থ এবং ভালো রাখুক। তাদের ওয়াসিলায় তাদের তারা যে পবিত্র মক্কা শরীফে যেতে পারছে, পবিত্র মদিনা শরীফে গিয়ে রাসূল ইসলামের পবিত্র রওজা মোবারকে জিয়ারত করতে পেরেছে, আল্লাহ রাসূলকে, যদি সে ব্যক্তিটার উপর আমার আল্লাহ এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যদি খুশি হয়, তাহলে তাহলে আর কি, ওনার লাইফটা তো ওখানে সেট হয়ে গেল। একজন মুসলিম হিসেবে বললাম, অন্যান্য ধর্মের লোক যারা আছেন তারা বিষয়টাকে এড়িয়ে যেতে পারেন, সমস্যা নেই। আপনাদেরকে অবশ্যই সম্মান করি, শ্রদ্ধা করি, প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি। আমরা সম্প্রীতি ভালোবাসি। আচ্ছা, আমি আমার মুসলমান ভাই বোনদেরকেই বলতেছি, যারা পবিত্র মক্কা মদিনা শরীফে যাবেন, আপনারা দেখবেন ঘুরে ঘুরে হেরা গুহা আছে, আপনার বদরের প্রান্তর আছে, উহুদের প্রান্তর আছে, অনেক কিছু আছে, সব কিছু দেখবেন। এগুলো দেখার সৌভাগ্য সবার হয় না। আল্লাহ যাকে কবুল করে, আল্লাহ রাসূল যাকে কবুল করে, ওই ব্যক্তিটা গিয়ে ওখানে আপনার দেখে আসতে পারে। আচ্ছা, ওকে, আমরা এরপরে আসি। প্রতি বছর, হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এমন অনেক দেশ রয়েছে যার প্রধান আয়ের উৎস হচ্ছে পর্যটন। এই যে একটা বিষয় না বললে নয়। তারপর আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, এটার উপর ডিপেন্ড করে যে ভারতে একটা প্রভাব পড়েছে বা বাংলাদেশের প্রভাব পড়েছে। এই যে বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে চিকিৎসা নিতে এখন পারছে না, কিন্তু ভারতে গেলে আমরা চিকিৎসাটা নিতে পারি। আমাদের অনেক দুরারোগ্য ব্যাধি আছে, যেমন হার্ট অ্যাটাকের, অনেক রিং পড়ায়, আরও অনেক রোগ আছে, ক্যান্সার সহ আরও অনেক রোগ, যেগুলো আমরা ভারতে গেলে কি হয়, উভয় দেশেরই আমাদের লাভ হয়। আমাদের দেশের মানুষরা আল্লাহর রহমতে সুস্থ হতে পারে একটা ভালো চিকিৎসা পেয়ে। আচ্ছা, এরপরে আপনার আছে ভারতে, ভারত ভারতের লোকজন টাকা পয়সা আয় করতে পারে কিভাবে? আমরা যখন এখান থেকে একটা দেশে, আমাদের দেশের যখন একটা মানুষ ভারতে যাবে, তখন সে যদি হোটেলে থাকে, হোটেল ভাড়া, তারপর সে আপনার কলকাতার বাজার থেকে মার্কেটিং করা, তারপর হায়দ্রাবাদ, তারপর মুম্বাই, আরও অনেক জায়গা আছে। সে সুস্থ হওয়ার পরে এমনও হয় বিভিন্ন জায়গায় সে ঘুরতে গেছে। আচ্ছা, আপনারা আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। ওকে, একদিকে একদিকে বা বিদেশি পর্যটকদের আগমন দেশের বৈদেশিক মুদ্রার, আচ্ছা ওকে, আমরা এটা পড়লাম। পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর 50 থেকে 60 লক্ষ দেশীয় পর্যটক বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করে। এদের বেশিরভাগই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আচ্ছা, এই বিপুল সংখ্যক পর্যটক বিভিন্ন স্থানে চলাচল করায় পর্যটনের বিকাশের সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতি গতি লাভ করে।
আচ্ছা, ওকে। পরিবহন, আবাসিক, হোটেল, রেস্তোরাঁ, পোশাক, তারপর আপনার অলংকার প্রভৃতি, ব্যবসায়, পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে জড়িত। আচ্ছা, এখানে যে আমি প্রত্যেকটা বিষয় বোঝাচ্ছি আপনাকে, পরিবহন বলতে বোঝায় দেখেন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। আচ্ছা, তাহলে আপনাকে বাস নিতে হবে অথবা ট্রেনে করে আসতে হবে অথবা প্লেনে করেও কিন্তু আসতে পারেন। এখন আধুনিক যুগ, এখন আকাশপথে আসা যায়। আচ্ছা, যাই হোক, এই যে দেখেন আপনি যে আসবেন, তাহলে আপনার একটা খরচ আছে না? আপনার একটা পরিবহন খরচ আছে। সেটা যেটাই হোক, গাড়ি হোক বা এই উড়োজাহাজ হোক, তখন আপনার এই যে এটাকে বলা হয় পরিবহন খরচ। তারা একটা পরিবহন পায়, একটা আবাসিক হোটেল, ওই যে আপনি আপনি একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে আপনি ওখানে থাকলেন। তো এই যে থাকলেন, আপনি হোটেলে থাকলেন বা কারো বাসায় থাকলেন, এটার উপর ডিপেন্ড করে একটা কিন্তু পে করতে হয়, মানে টাকা দিতে হয়। বুঝতে পারছেন? তো ওখান থেকে আবাসিক হোটেলের মালিক, তারপর আপনার যারা আছে কর্মীরা একটা টাকা পায়। ওটা ওটা ওদের একটা আয়ের মাধ্যম। ওকে। রেস্তোরাঁ মানে হচ্ছে আপনার, আমরা যাদেরকে আমরা কি বলি, হোটেল বলি আর কি। আচ্ছা, হোটেল দু ধরনের, আমরা অনেক অনেক ধরনের ভাবে বলি। একটা হচ্ছে থাকার হোটেল আর একটা হচ্ছে খাওয়ার হোটেল। আচ্ছা, এই যে দেখেন, যেগুলো আপনার খাওয়ার হোটেল আছে, খাবার হোটেল, ওখানে কি হয়, তারা পর্যটকদেরকে আহ, খাবার বিক্রি করে। পর্যটকদেরকে খাবার বিক্রি করে, ওরা একটা আয় করে। এরপর আছে পোশাক। ওই যারা দোকান আছে, আমরা একটা দেশ থেকে গেলাম, বাংলাদেশ থেকে গেলাম, তা আমরা কি করব, আমরা পোশাক আশাক কিনে আত্মীয় স্বজনের জন্য, নিজের জন্য পোশাক আশাক কিনে দেশে আসবো। এটা ভারতে, লন্ডন, প্যারিস, আরও যা যা স্থানে ঘুরতে যায় আর কি। মানুষ মানুষ যাদের টাকা পয়সা আছে তারা ঘুরতে পারে ভাই। টাকা থাকলে দুনিয়ার সব কিছু করা যায়, যা টাকা না থাকলে কিচ্ছু নাই। লাইফটা হচ্ছে এটা। যতই আপনাদেরকে এখানে পড়াশোনার মাধ্যমে শিখেন, এখানে এই স্থান সুন্দর, ওই স্থানে গেলে আনন্দ পাবেন, ছবি তুলে সুখ পাবেন, ভাই মেইন বিষয়টা হচ্ছে টাকা। টাকা না থাকলে সব লস। পুরা লাইফটাই হচ্ছে টাকা। আমার আব্বু একটা কথা বললাম আমি সবসময়, যে কথাটা হচ্ছে যে কি, টাকার মূল্য অনেক বেশি। টাকা না থাকলে কিচ্ছু নাই। এই যে পড়ালেখা, এই সেই অনেক কিছু, মানে আগে আগে বিশ্বাস হতো না। আগে বিশ্বাস করতাম না যে কেউ একজন বললে যে ভাই পড়ালেখা তো করতে পারি না টাকার অভাবে, ফ্যামিলিতে বড় ছিলাম, মা বাপ, হয়তো মা বেঁচে ছিল না বা বাপ বেঁচে ছিল না, মানে টাকার কারণে পড়ালেখা চালাই যেতে পারিনি। এটা প্রথমে বিশ্বাস করতাম না ভাই। এটা যখন নিজের উপর আসলো না, তখন ভাই দুনিয়াদারি সব উলট পালট হয়ে গেছে। তখন না বুঝতেছি যে লাইফটা কীরকম, কেমন যে লাগে রে ভাই। বাইরে ভাই আর কি বলতাম। হো হো। অলংকার, এই যে বিভিন্ন প্রকার গোল্ড আছে, আপনার আরও আছে গোল্ড ছাড়াও রূপা, এগুলার বিভিন্ন ধরনের কি, কানের দুল, নাক ফুল, এই যে এগুলা কিনে আর কি। আচ্ছা, ওকে। প্রভৃতি ব্যবসায় পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে জড়িত। আচ্ছা, পর্যটনের বিকাশে অসংখ্য মানুষের জীবিকারও সংস্থান হয়। আচ্ছা, বর্তমানে প্রায় 12 লক্ষ আপনার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত থেকে জীবিকা নির্বাহ করছে। নীতিবিদগণ মনে করেন পর্যটন শিল্প থেকে 10% পর্যন্ত জিডিপি অর্জন করা সম্ভব। আচ্ছা, ওকে। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এরপরে আসি একটা বিষয়ে। আচ্ছা, পর্যটন শিল্পের গুরুত্ব। ওকে। একটা দেশের পর্যটন শিল্প বিকশিত হলে সেই দেশের সংস্কৃতিও সমৃদ্ধ হয়। পর্যটন এলাকায় অধিবাসীদের কর্মসংস্থান সৃষ্টি হয়। আচ্ছা, এটা হচ্ছে দেখেন, পর্যটন এলাকা যেগুলো আছে সেখানে তো অনেকজন মানুষ বসবাস করে, গরিব, দুঃখী, দুস্থ, অসহায় মানুষ, ধনী মানুষ, সবাই। তো ওখানে একটা পর্যটন এলাকায় কী হয়, মানুষ যখন আসতে থাকে তখন ওখানে অনেকগুলো দোকান গড়ে ওঠে। খাবারের দোকান, পোশাকের দোকান, আরও অনেক কিছুর দোকান। আচ্ছা, তখন কি হয়, ওখানকার মানুষদের একটা কাজ করার জায়গা তৈরি হয়, একটা আয়ের মাধ্যম তৈরি হয়, যেগুলো দিয়ে তারা তাদের জীবনটা পার করতে পারে, জীবিকাটা নির্বাহ করতে পারে। আচ্ছা, ওকে। আচ্ছা, মানুষের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হয়। পর্যটকদের আগ্রহ রয়েছে এমন স্থাপনা বা বিষয়ের প্রতি স্থানীয় অধিবাসীদেরও শ্রদ্ধাশীল করে তোলে। আবার আরেকটা কথা হচ্ছে,
এই যে পর্যটন এলাকা আছে, পর্যটন এলাকাগুলো কি করে, সেখানকার যে মানুষজন আছে তারা নিজেরাও সভ্য হয়ে যায়। কেন? তারা তারা এটা চিন্তা করে তারা একটা ভালো এলাকার মানুষজন ওখানে বসবাস করে, তো ওদেরও সম্মান প্রাপ্য, আবার কেউ আসলে তাদেরকেও কিন্তু সম্মানটা করতে হবে, এটা কিন্তু তারা বুঝে যায় একটা সময় গিয়ে। আচ্ছা ওকে, তা আমরা আমরা তারা আচ্ছা ওকে, তারা নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় তাগিদ অনুভব করে, মানে তখন তারা বিশ্বাস করে যে কি আমাকে ভালো থাকতে হবে, এটা তারা তখন বুঝে যায়। আচ্ছা ওকে, তা আমরা এখানে আছি। এছাড়া পর্যটনের সূত্রে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মেলবন্ধন একটি মানবিক বিশ্ব তৈরিতে ভূমিকা রাখতে পারে। পর্যটন শিল্পের বিকাশে করণীয়। পৃথিবীব্যাপী পর্যটন শিল্প এখন দ্রুত বিকাশ লাভ করেছে। বাংলাদেশে কয়েকটি বিষয়ের প্রতি নজর দিলে পর্যটন এলাকাগুলোতে পর্যটকদের যাতায়াত বাড়বে। প্রথমেই গুরুত্ব দেওয়া উচিত যাতায়াত ব্যবস্থার দিকে। আচ্ছা, উন্নত পথ ও যানবাহনের ব্যবস্থা না থাকলে পর্যটকরা নিরুৎসাহিত হবেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশের পার্বত্য অঞ্চলসহ বেশ কিছু পর্যটন কেন্দ্রে পৌঁছানোর সহজ পথ ও যানবাহনের ব্যবস্থা নেই। পর্যটন কেন্দ্রগুলোতে সব ধরনের নিরাপত্তা নিশ্চয়তা ব্যবস্থা করা জরুরি। পর্যটকরা যাতে নির্ভয়ে ও নিঃসংকোচে ভ্রমণ করতে পারে তার নিশ্চয়তা থাকতে হবে। অতিরিক্ত ভ্রমণ ব্যয় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে। তাই যাতায়াত এবং থাকা খাওয়া সহ সংশ্লিষ্ট ব্যয় যাতে সীমার মধ্যে থাকে তা বিবেচনায় নেওয়া উচিত। ওকে, এরপর আসছে আপনার উপসংহার। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, স্থাপত্য কলা, স্থানীয় অধিবাসীদের বৈচিত্র্যপূর্ণ জীবন ও সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করার জন্য যথেষ্ট। তবে পর্যটনকে একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে ও স্থায়ী রূপ দিতে দরকার রাষ্ট্রীয় নীতিমালা ও এর প্রয়োগ। স্থানীয় প্রশাসনের পাশাপাশি পর্যটন কেন্দ্রের অধিবাসীদেরও পর্যটকদের সহযোগিতায় সম্পৃক্ত করা উচিত। পর্যটকদের যথাযথ নিরাপত্তা ও সহযোগিতা দেওয়া গেলে ভ্রমণের প্রতি তাদের উৎসাহ আরও বাড়বে। এর ফলে একদিকে যেমন বাংলাদেশের মানবিক সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের পরিচয় বিশ্বময় ছড়িয়ে পড়বে, অন্যদিকে দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে। আচ্ছা, বাংলাদেশের উৎসব। এরপরে আপনারা দেখেন, উৎসব সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর মধ্যে নিহিত থাকে একটি জনপদের ইতিহাস, ঐতিহ্য, কিংবদন্তি এবং সংশ্লিষ্ট অঞ্চলের
মানুষের বিশ্বাস ও ভালো মন্দ লাগার উপাদান। কোনো দেশ বা সমাজের উৎসব সম্পর্কে জানা থাকলে সেই দেশ বা সমাজের মানুষকেও অনেকখানি জানা হয়ে যায়। উৎসব হতে পারে কোনো জনগোষ্ঠী কেন্দ্রিক, আবার হতে পারে জনপদ বা ভূখণ্ড কেন্দ্রিক। বাংলাদেশে বিভিন্ন ধরনের উৎসবের প্রচলন রয়েছে, তবে অধিকাংশ উৎসবই কোনো না কোনো ঋতু বা মাসকে কেন্দ্র করে আবর্তিত হয়। এসব উৎসব মানুষের মনে কেবল আনন্দ সঞ্চার করে না, বরং এর মধ্য দিয়ে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সামগ্রিক চিত্রটি